সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি, কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও বিএনপির জয়। গত 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং একই সঙ্গে জুলাই জাতীয় সনদ ইস্যুতে যে সংস্কার প্রস্তাব আনা হয়েছে সেই সংস্কার প্রস্তাবের পক্ষে ভোটাররা ভোট দিয়েছে। এই সংস্কার প্রস্তাবের মধ্যে বিশেষ করে জুলাই গণভোটে 4টি মৌলিক প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর ব্যাপারে ভোটাররা সম্মতিসূচক ভোট দিয়েছেন, অর্থাৎ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এই গণভোটের বিষয়গুলো বাস্তবায়ন হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা সম্ভব হবে। একই সঙ্গে জাতীয় সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তিত হবে, অর্থাৎ 100 জন উচ্চ কক্ষের সদস্য থাকবে। এই গণভোটের মাধ্যমে ক্ষমতাসীন সরকার চাইলেই ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধান সংশোধন করতে গেলে তাতে গণভোটের ব্যবস্থা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যে গণভোটের আয়োজন করেছে সেখানে বলা হচ্ছে যে পরবর্তী সরকারের নির্বাচন করতে গেলে একটি নিরপেক্ষ সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। এবার আসি বিএনপির এই জয়ের ব্যাপারে। বিএনপি 2001 সালে সর্বশেষ সরকার গঠন করেছিল এবং এই 2026 সালে আবার সরকার গঠনের দ্বারপ্রান্তে। প্রায় 25 বছর পরে আবার বিএনপি ক্ষমতায় এসেছে। এর আগে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগ পরপর 2008, 2014, 2018 এবং 2024 এরই ধারাবাহিকতায় ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সময়ে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার অভিযোগ রয়েছে। বিশেষ করে দিনের ভোট রাতে অনুষ্ঠিত হওয়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হওয়া, পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির মাধ্যমে ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন নিয়ে আসা, সব কিছু মিলেই ক্ষমতায় থাকার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবেই বাংলাদেশের ভোট ব্যবস্থাকে ধ্বংস করা হয়, এই অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে। এই অবস্থায় ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং বাংলাদেশে দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রথম অঙ্গীকার ছিল যে একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ নির্বাচনের আয়োজন করা। নির্বাচনের পরিবেশ দেখে যেটা মনে হয়েছে যে এবারের নির্বাচনটি অবাধ, সুষ্ঠু হয়েছে। বিশেষ করে রক্তপাতহীন একটি নির্বাচন এই বাংলাদেশের সরকার উপহার দিতে পেরেছে। তো এই কারণে যেটি হচ্ছে যে এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে এবং ভোটারদের মধ্যে এই নির্বাচনের ইস্যুতে সন্তুষ্টি প্রকাশ করা গেছে। এখন একটু দেখার বিষয় যে এই নির্বাচনে বিএনপির এই জয়ের কারণটা কি। প্রথম কথা হলো যে বিএনপির জয়ের কতগুলো মানদণ্ড রয়েছে। যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পরে তার যে বক্তব্য বিভিন্ন জায়গায় প্রকাশিত প্রচারিত হয়েছে তাতে বোঝা গেছে যে এই বক্তব্যগুলোর মধ্যে এক ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি রয়েছে। অর্থাৎ 2001 থেকে যে তারেক রহমানকে দেশের মানুষ দেখে এসেছে, 2025 সালে এসে আমরা ভিন্ন তারেক রহমানকে দেখেছে। সুতরাং এই যে তারেক রহমান তার বক্তব্যগুলোর মধ্যে অতীতের ভুলের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি আসলে দেশে এসে কোনো সংঘাত, সহিংসতার কথা বলেননি, তিনি রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিশোধের কথা বলেননি। তিনি সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন। মূলত তারেক রহমানের এই বক্তব্যগুলোই হচ্ছে ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছে।
দুই নম্বর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার যে মাপকাঠিটা আমি দেখি, সেটি হলো যে বিএনপি তফসিল ঘোষণার পরে যে রাজনৈতিক কর্মসূচিগুলো করেছে, সেই রাজনৈতিক কর্মসূচির মধ্যে জনগণের ভোগান্তি হয় এরকম কোনো কর্মসূচি ছিল না। বিশেষ করে ভোটার এবং সমর্থকদের মধ্যে সরাসরি ইন্টারাকশনটা সেটা তারেক রহমান করতে পেরেছেন। তারেক রহমান তার সংসদীয় আসনগুলোতে ভোটারদের মঞ্চে ডেকে তাদের মনোভাব শুনেছেন, কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো শুনেছেন এবং সমাধানের পথ কি হতে পারে সেই বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া নির্বাচনের 2 দিন আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকাতে 14টি জনসভা করেছেন এবং এই জনসভাগুলো তিনি খণ্ড খণ্ড আকারে করেছেন, অর্থাৎ বিভিন্ন সংসদীয় আসনে গিয়ে তিনি স্বল্প পরিসরে এই জনসভাগুলো করেছেন। এরই মূল উদ্দেশ্য যাতে ভোটের আগে ভোটারদের মধ্যে বিরক্তির উদ্ভব না হয়। তারেক রহমান চাইলে এই ঢাকায় তিনি একটি বিশাল শোডাউন করতে পারতেন। বিশেষ করে ঢাকায় যে 20টি সংসদীয় আসন রয়েছে, এই সংসদীয় আসনগুলোর জনসভা তিনি একবারে ব্যাপক পরিসরে করতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি ছোট ছোটভাবে এই জনসভাগুলো করেছেন। এতে শুধু ওই এলাকার জনগণ এবং ভোটাররা অংশ নিতে পেরেছেন এবং এর মাধ্যমে জনসভার মাধ্যমে তারেক রহমানের সঙ্গে ভোটারদের একটি সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে। তারেক রহমান তার এই কৌশলের কারণে নিঃসন্দেহে একটি ম্যাজিক প্রদর্শন করেছেন, যে ম্যাজিকটা ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছেন। বিএনপির ভোট পাওয়ার আরেকটি কারণ হচ্ছে বিএনপি যে ইশতেহারগুলো দিয়েছেন সেই ইশতেহারগুলো খুবই যুগোপযোগী। বিশেষ করে নারীদের ভোট আকর্ষণ করতে ফ্যামিলি কার্ডের প্রসঙ্গ এনেছেন। কৃষকদের, বাংলাদেশের যে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষক রয়েছে, তারেক রহমান কৃষকদের কৃষক কার্ড করার ব্যাপারে অঙ্গীকার করেছেন এবং এর মূল কথা হলো যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা খাবার ও প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রতি মাসে মাসে পাবেন এবং কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ এবং কৃষি সংক্রান্ত যে সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। নিঃসন্দেহে তারেক রহমানের এই ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড ইস্যু একটি যুগান্তকারী ইশতেহার এবং সেই ইশতেহারটাই মূলত আমার মনে হয় যে ভোটারদের মনোযোগ আকর্ষণ করেছেন। তৃতীয় আরেকটি বিষয় হলো যে বিএনপি চেয়ারম্যান হওয়ার আগ পর্যন্ত দলের ক্ষমতা ছিলেন, দলের সর্বময় পদে ছিলেন খালেদা জিয়া। তিনি শারীরিক প্রতিকূলতার কারণে তিনি শেষ সময়ে এসে দলের কার্যক্রম ঠিকমতো পরিচালনা করতে পারেননি। বিশেষ করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। এই অবস্থায় বিএনপির হাল ধরেছেন তারেক রহমান এবং তারেক রহমান দেশে আসার 3-4 দিনের মাথায় খালেদা জিয়ার মৃত্যু হয় এবং এই যে নির্বাচনের কারণে তারেক রহমানের দেশে আসা এবং তার স্বল্প সময়ের মধ্যে তার মাতৃবিয়োগ করা এবং তার জানাজায় লাখ লাখ মানুষের অংশগ্রহণ, এটি আসলে বিএনপির ব্যাপারে একটি গুড সিগন্যাল বা গুড সাইন হিসেবে কাজ করা গেছে। এই যে তার খালেদা জিয়ার জানাজায় যে পরিমাণ মানুষের অংশগ্রহণ হয়েছে, তাতে মনে করা হয় যে এই দলটি আগামীতে ক্ষমতায় আসবে এবং খালেদা জিয়ার প্রতি যে টান, সংবেদনশীলতা ভোটাররা অনুভব করেছেন। বিশেষ করে ধানের শীষের প্রতি এই সংবেদনশীলতার বহিঃপ্রকাশ ঘটেছে ভোটারদের মাধ্যমে। কারণ খালেদা জিয়াহীন একটি দল কিভাবে ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারে, আমার কাছে মনে হয় যে এই একটি আবেগ কাজ করেছে। মানে খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের যে ভালোবাসা এবং আবেগ, সেই আবেগ এবং ভালোবাসা ধানের শীষের পক্ষে পড়েছে। আরেকটি বিষয় হলো যে বিএনপি আগামী নির্বাচনে জয়লাভ করবে এরকম একটি নানারকম জরিপ বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান এই জরিপগুলো করছিল। এই জরিপের করার কারণে বোঝা গেছে যে এই জরিপের মূল কথা হলো, মানে যতগুলো জরিপ হয়েছে জরিপের মূল কথা হলো যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। এই জরিপটি মূলত ভোটারদের মনোযোগটা বিএনপির দিকে নিতে পেরেছে, কারণ ভোটাররা মনে করেছে যে বিএনপি যেহেতু আগামীতে ক্ষমতায় আসবে, সুতরাং আমার ভোটটা আমি জয়ী দলের পক্ষেই দিব। এই একটা সাধারণ পারসেপশনও আসলে কাজ করেছে বিএনপির এই জয়ের পক্ষে। এবং বিএনপি যে প্রার্থীগুলো দিয়েছে সেই প্রার্থীগুলোর ব্যাপারেও যথেষ্ট পরিমাণ পজিটিভ দিক ছিল। প্রার্থীরাও নানারকমভাবে তাদের একটি নীরব প্রক্রিয়ায় প্রার্থীরা তাদের গণসংযোগ চালিয়েছেন। সেখানে জনগণের ভোগান্তি ছিল না, সেখানে রাজনৈতিক প্রতিহিংসার কথা ছিল না, সেখানে দুর্নীতি মোকাবেলার একটা অঙ্গীকার ছিল।
অর্থ পাচার, দুর্নীতি, বেকারত্ব দূরীকরণ এই সমস্ত বিষয়ের ব্যাপারে অঙ্গীকার ছিল। সব কিছু মিলেই এবারের এই জয়টি বিএনপির পক্ষে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করেছে এবং উনি ২০০১ সালে বিএনপি ১৯৩টি আসনে জয়লাভ করেছিল এবং তারপরে এই যে ২০২৬-এর নির্বাচনে বিএনপি ২ শতাধিক আসনে জয়ী হয়েছে। প্রায় একটি ৩০০ আসনের মধ্যে ২০৮টি আসন, ২০৯টি আসন, এটি বেশ রেকর্ড অর্জন, যে অর্জনটা বিএনপি করতে পেরেছে। তো সব কিছু মিলে জনগণ বিএনপিকে বেছে নিয়েছে, দেশ পরিচালনার ভার দিয়েছে বিএনপির হাতে। তো বিএনপি এখন সামনের দিকে সরকার পরিচালনা করলে জনগণের ম্যান্ডেট অনুসারে কিভাবে ক্ষমতা পরিচালিত করবে, দেশ শাসন করবে, সেটি এখন দেখার বিষয়। সবকিছু সব কথার ঊর্ধ্বে হলো যে ভোট ভালো হয়েছে, এখন সরকার ভালো হলেই হয়। অর্থাৎ সব ভালো যার শেষ ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। এই বিষয়টাই হচ্ছে বিএনপির জন্য এখন ভাবনার বিষয়। বিএনপি যেমন জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় আসছে, এখন জনগণের চাওয়া যে সরকার যেন ভালোভাবে তার ক্ষমতা পরিচালনা করে, শাসন পরিচালনা করে, দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় আসে, সেটি এখন জনগণের প্রত্যাশা। আশা করি নবনির্বাচিত সরকার এই জনগণের প্রত্যাশা অনুসারে কাজ করবে।